আমরা দেখেছি দুটো বস্তুর মধ্যে তাপীয় সংযোগে তাপের আদান প্রদান কোন ডিরেকশনে ঘটবে সেটা বোঝানোর জন্য যে প্যারামিটারটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলি তাপমাত্রা বা টেম্পারেচার। কিন্তু এই তাপমাত্রা পরিমাপের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কেল ইউজ করি, কখনো সেলসিয়াস, কখনো ফারেনহাইট বা কখনো কেলভিন। তাপমাত্রা পরিমাপের জন্য এরকম তিনটি ভিন্ন স্কেল এক্সিস্ট করার রিজন হলো এই তিনজন ভদ্রলোক অর্থাৎ অ্যান্ডার্স সেলসিয়াস, গ্যাব্রিয়েল ফারেনহাইট এবং লর্ড কেলভিন তারা তিনটি ভিন্ন যুগে ভিন্ন তিনটি বস্তুকে তাদের স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছিল। অর্থাৎ তারা যখন তাদের টেম্পারেচার স্কেল ডেভেলপ করছিল তখন তারা তাদের স্ট্যান্ডার্ড বস্তু হিসেবে অর্থাৎ যে বস্তুর টেম্পারেচার তারা 0 ডিগ্রি ধরেছিল সেই তিনটি বস্তু ছিল ডিফারেন্ট। সর্বপ্রথম গ্যাব্রিয়েল ফারেনহাইট আইস, ওয়াটার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সি সল্ট এই চারটির মিক্সচারের যে টেম্পারেচারটা সেটাকে ধরে নিয়েছিল তার স্ট্যান্ডার্ড, অর্থাৎ সেটাকে সে 0 ডিগ্রি দিয়েছিল বা 0 ডিগ্রি ফারেনহাইট। এবং আমাদের যে হিউম্যান বডি টেম্পারেচার সেটাকে সে 96 ফারেনহাইট বলে এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা সেটাকে 96টি সমান ভাগে ভাগ করেছিল। অর্থাৎ তার টেম্পারেচার স্কেলটি ডেভেলপ হয়েছিল এই দুটো আপার অ্যান্ড লোয়ার পয়েন্টকে ফিক্স করে। তার কিছুদিন পরে অ্যান্ডার্স সেলসিয়াস আইসের যে মেল্টিং পয়েন্ট অর্থাৎ যে পয়েন্টে বরফ গলতে শুরু করে সেই পয়েন্টটাকে সে 0 ডিগ্রি ধরে অর্থাৎ সেটাকে তার স্ট্যান্ডার্ড বস্তু হিসেবে ধরে সে পরবর্তীতে স্কেল ডেভেলপ করেছিল। এক্ষেত্রে তার আপার ফিক্স পয়েন্ট ছিল ওয়াটারের বয়লিং পয়েন্ট, সেটাকে সে ভ্যালু দিয়েছিল 100 অ্যান্ড এর মাঝখানে ডিফারেন্স থেকে সে 100টি সমান ভাগে ভাগ করেছিল। কিন্তু লর্ড কেলভিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ছিল। অ্যান্ডার্স সেলসিয়াস অ্যান্ড গ্যাব্রিয়েল ফারেনহাইটের অনেক পরে লর্ড কেলভিন লক্ষ্য করেছিল যে যেহেতু তাপমাত্রার সাথে বস্তুর অণুর গতিশক্তির একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে বস্তুর অণুগুলোর গতিশক্তি বাড়ে এবং তাপমাত্রা কমলে অণুগুলোর গতিশক্তি কমতে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সে দেখেছিল যে যখন তাপমাত্রা কমতে কমতে -273 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তখন অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি বস্তুগুলোর গতিশক্তি অর্থাৎ বস্তুর অণুগুলোর গতিশক্তি 0 হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে আর কোনো তাপশক্তি থাকবে না। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি কিভাবে তাপমাত্রার সাথে বস্তুর অণুর গতিশক্তি সরাসরি রিলেটেড। ইন আদার ওয়ার্ডস বস্তুর অণুগুলোর গতিশক্তিকে আমরা তাপমাত্রা হিসেবে প্রকাশ করি। তো বস্তুর অণুর টোটাল গতিশক্তিকে আমরা বলি তাপশক্তি। তো যখন অণুগুলোর গতিশক্তি 0 হয়ে যাবে অর্থাৎ আমি বলবো এই বস্তুটার মধ্যে এখন আর কোনো তাপশক্তি নেই, তখন আমরা সেলসিয়াস স্কেলে মেজার করে দেখেছি সেটা -273। অর্থাৎ এটা আমাদের কমপ্লিটলি থিওরিটিক্যালি একটা ক্যালকুলেশন, কারণ প্র্যাকটিক্যালি এরকম -273 ডিগ্রি সেলসিয়াসের মতো এত ঠান্ডা টেম্পারেচার অ্যাটেইন করা অলমোস্ট ইম্পসিবল। এই কারণে থিওরিটিক্যালি আমরা দেখেছি যেহেতু বস্তুর গতিশক্তির সাথে তার টেম্পারেচারের রিলেশনশিপ আছে, আলটিমেটলি -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে তার গতিশক্তিটা 0 হয়ে যাওয়া। লর্ড কেলভিন বস্তুর এই অবস্থাকে যখন তার তাপশক্তি শূন্য থাকে সেই অবস্থাটাকে সে স্ট্যান্ডার্ড ধরেছে এবং এই টেম্পারেচারটাকে দিয়েছে সে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ তার এই টেম্পারেচারটাকে সে 0 ধরে এরপর সে তার স্কেলটা ডেভেলপ করেছে। কেলভিন স্কেলের একটা সুবিধা হলো যেহেতু বস্তুর সবচেয়ে নিম্ন তাপমাত্রা অর্থাৎ -273 থেকে যেহেতু আর নিচে যাওয়া যাবে না, কারণ আমরা এরপর আর তাপশক্তি এক্সিস্টই করে না, এই সর্বনিম্ন তাপমাত্রাটাকেই সে 0 ধরে ফেলেছে, অর্থাৎ কেলভিন স্কেলে কোনো নেগেটিভ ভ্যালু নেই। তাহলে আমাদের ক্যালকুলেশনের সময় আমরা নেগেটিভ ভ্যালুকে অ্যাভয়েড করতে পারছি। তাহলে আমরা বুঝলাম যে অ্যান্ডার্স সেলসিয়াস, গ্যাব্রিয়েল ফারেনহাইট অ্যান্ড লর্ড কেলভিন এই তিনজন ভদ্রলোক অর্থাৎ এই তিনজন সায়েন্টিস্ট তিনটি ডিফারেন্ট যুগে তিনটি ডিফারেন্ট বস্তুকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছিল দেখে তাদের টেম্পারেচার যে স্কেলগুলো তারা একই না, কিন্তু তারা ডিফারেন্ট স্কেল ডেভেলপ করলেও তাদের মধ্যে অবশ্যই একটি সম্পর্ক আছে। ঠিক যেভাবে আমি যখন একটা বস্তুর দৈর্ঘ্য বের করি, আমি যদি বলি যে এই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে আমি কোন স্কেল করে তাকে মেজার করলাম? সেটা হচ্ছে মিটার স্কেল, তাই না? কারণ আমার এখানে একক হিসেবে মিটার ইউজ করেছি আমি। এর অর্থ হচ্ছে যে আমি কোনো না কোনো বস্তুর দৈর্ঘ্যকে আমি 1 মিটার হিসেবে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে দেন ওর সাথে তুলনা করে আমি এর পরবর্তীতে যে কোনো বস্তুর দৈর্ঘ্য মেজার করি। অর্থাৎ এই বস্তুটি থেকে এর দৈর্ঘ্য ডাবল দেখে আমি বলেছি যেহেতু এটা আমার স্ট্যান্ডার্ড বস্তু অর্থাৎ এটাকে আমি 1 মিটার ধরে নিয়েছি, সেইভাবে আমি তুলনা করে দেখলাম যে এই বস্তুটির দৈর্ঘ্য 2 মিটার। কিন্তু আমি যদি এই সেম দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার এককে দেখাতে চাই তাহলে আমি দেখব যে এই দৈর্ঘ্যটি হলো 200 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য একই কিন্তু আমি যখন স্কেল চেঞ্জ করে ফেলেছি তখন কিন্তু আমার ভ্যালুটা ডিফারেন্ট এসেছে, তাই না? এর রিজনটা হচ্ছে যে আমরা 1 সেন্টিমিটার বলতে যেটা ধরেছিলাম সেটা কিন্তু অনেক ছোট্ট একটা দৈর্ঘ্য, হয়তোবা এই দৈর্ঘ্যটাই হচ্ছে 1 সেন্টিমিটার। তাই যখন এই দৈর্ঘ্যের সাথে তুলনা করে দেখলাম যে এটা 200 ইউনিট, তাই আমরা বলেছি যে এটার দৈর্ঘ্য 200 সেন্টিমিটার। ঠিক আছে? তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা দৈর্ঘ্য সেম ইউজ করার পরও যেহেতু স্কেল ডিফারেন্ট ইউজ করছি আমার ভ্যালুগুলো ডিফারেন্ট আসছে। সেম ভাবে আমরা একই বডি টেম্পারেচার মেজার করলেও যেহেতু আমরা স্কেল ডিফারেন্ট ইউজ করব তখন আমরা ডিফারেন্ট স্কেলে ডিফারেন্ট ভ্যালু পাবো। আমরা যেহেতু দেখেছি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট তারা ডিফারেন্ট তিনটি বস্তুকে স্ট্যান্ডার্ড ধরেছিল, অর্থাৎ তাদের স্কেলগুলো ডিফারেন্ট হওয়ার রিজনই হচ্ছে যে তাদের স্ট্যান্ডার্ড বস্তুগুলো যাদেরকে তারা 0 ডিগ্রি ধরেছিল সেগুলো ডিফারেন্ট তিনটা বস্তু ছিল। সেক্ষেত্রে আমরা তাদের সম্পর্ক বের করার জন্য একই বস্তু টেম্পারেচার বের করে দেখি যে তিনটি ডিফারেন্ট স্কেলে কেমন।
সো আমরা যদি আইস বা বরফ এর টেম্পারেচার বের করি, ধরলাম আমি এখানে আইস ইউজ করলাম, ঠিক আছে। সো যখন আমি বরফের মেল্টিং পয়েন্ট, যে পয়েন্টে বরফ মেল্ট করা বা গলা শুরু করে, তখন যদি আমি তার টেম্পারেচার বের করি, আমি সেলসিয়াস স্কেলে দেখবো সেই টেম্পারেচারটা। বাই দ্য ওয়ে, এই তিনটাই হচ্ছে মার্কিউরি থার্মোমিটার অর্থাৎ পারদ থার্মোমিটার। অর্থাৎ আমি যখন কোনো বস্তুর সংস্পর্শে আনবো তখন পারদ তার হাইট চেঞ্জ করে আমাকে মেজারমেন্টটা দিবে। আমরা যখন আমাদের বডি টেম্পারেচার বের করি তখন আমরা এরকম মার্কিউরি থার্মোমিটার ইউজ করি। তো আমরা বডির সাথে যখন টাচ করি, থার্মোমিটার পারদটা তার হাইট চেঞ্জ করে আমাদেরকে অ্যাসোসিয়েটেড ভ্যালুটা দিয়ে দেয়। তো সেটা হয় ফারেনহাইট স্কেলে। আর এক্ষেত্রে আমরা এখন দেখবো যে ডিফারেন্ট তিনটে স্কেলে এই বডিগুলোর টেম্পারেচার কেমন কেমন ভ্যালু দেয়। সো যেহেতু বডিটা সেম, অর্থাৎ আমি বরফই ইউজ করছি, সো পারদের হাইট কিন্তু একই জায়গায় থাকবে, তাই না? পারদ সেম ভাবে রিয়াক্ট করবে। বাট যেহেতু আমার এই স্কেলগুলোতে ডিফারেন্ট ভাবে দাগ কাটা, অর্থাৎ একটাতে সেলসিয়াসের ইউনিটে দাগ কাটা, একটা কেলভিনে, একটা ফারেনহাইটে, সো আমি ভ্যালুগুলো ডিফারেন্ট পাবো। তো এখানে যেটা পাবো 0, কেলভিনে সেটা পাচ্ছি 273, এবং ফারেনহাইটে সেটা পাচ্ছি 32। যেহেতু আমার কেলভিন অর্থাৎ লর্ড কেলভিন ডিফারেন্ট একটা বডির টেম্পারেচারকে 0 ধরেছিল, অর্থাৎ সে ধরেছিল যখন সেলসিয়াসে -273, তখন বডিটাকে সে ধরেছিল তার স্ট্যান্ডার্ড অর্থাৎ 0। তো ন্যাচারালি যখন সেলসিয়াসে সে 0 হবে, তখন কেলভিনে সে নিশ্চয়ই 0 হবে না, সে হবে 273। ফারেনহাইটে সেটা 32, কারণ ফারেনহাইট যেটাকে 0 ধরেছিল সেটা আইস না, সেটা ডিফারেন্ট একটা বডি ছিল। তার স্কেল অনুসারে সেই আইসের ভ্যালুটা আসে হচ্ছে, অর্থাৎ আইসের টেম্পারেচারটা আসে হচ্ছে 32। আমি যদি এখানে এখন বয়লিং ওয়াটার নিই, অর্থাৎ ফুটন্ত পানি নিই, তখন আমি দেখব যে সেলসিয়াস স্কেলে তিনটা স্কেলে তো পারদ ধরো এতটুকু উচ্চতা উঠে গেছে, অর্থাৎ পারদের উচ্চতা কিন্তু ভ্যারি করবে না, কারণ পারদ যেহেতু এখানে যেহেতু পারদই রয়েছে এবং আমার বডিটাও যেহেতু সেম, তো এই টেম্পারেচার আদান পর্যন্ত সেম হবে। দ্যাটস ওয়াই পারদের হাইটটা যে চেঞ্জ হবে সেটা অলওয়েজ সেম হবে। বাট যেহেতু এখানে আমরা তো দেখতে পাচ্ছি না ফার্স্টটা, ওই ফার্স্টকে যেহেতু ডিফারেন্ট স্কেলে দাগ কাটা, সো এখানে যে ভ্যালুটা আমি পাবো, এখানে তার থেকে আমি ডিফারেন্ট ভ্যালু পাবো। এখানে যেহেতু 273 থেকে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে 273 এবং এটা হচ্ছে 212। ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমরা তো দেখলাম যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট এই দুটোর টেম্পারেচার আমরা দেখেছি রেসপেক্টিভ স্কেলে। এখন যদি আমরা এর ইন বিটুইন কোন একটা সময়, অর্থাৎ পানি যখন সিম্পলি রুম টেম্পারেচার আছে, ঠিক আছে, তখন আমি যদি টেম্পারেচারটা মেজার করি, তখন আমি দেখব যে ধরে নিলাম যে এখানে কোথাও পারদ উঠেছে, ঠিক আছে। তো সেলসিয়াস স্কেলে আমি ধরো এই ভ্যালুটা জানি না, আমি এটাকে নাম দিলাম সি, কেলভিন স্কেলের নামটা দিলাম কে, এবং ফারেনহাইট স্কেলের নামটা দিলাম এফ। এখন আমি এই তিনটে স্কেলের পারস্পরিক সম্পর্ক বের করার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নিই, ধরো আমরা যখন বলেছিলাম একটু আগে যে মিটার স্কেল আর সেন্টিমিটার স্কেলের মধ্যে সম্পর্ক, ধরো এটা হচ্ছে আমার মিটার স্কেল। এই মিটার স্কেলে ধরলাম আমার এই তিনটা দাগ কাটা আছে, তো এটা হচ্ছে 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার। ঠিক তার পাশাপাশি একটা স্কেল আছে সমান দৈর্ঘ্যের, কিন্তু সেটা হচ্ছে সেন্টিমিটার ইউনিটে দাগ কাটা, অর্থাৎ এটা হচ্ছে আমার সেন্টিমিটার স্কেল। তাহলে দেখো, এই যেখানে আমার মিটার স্কেলে 1 মিটার দাগ কাটা ছিল, ঠিক সেই দৈর্ঘ্য বরাবর আমার সেন্টিমিটার স্কেলে কত থাকবে? 100 না? ঠিক তেমনি 2 বরাবর থাকবে 200 এবং 3 বরাবর থাকবে 300। আমার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, ঠিক আছে। সো আমি যদি আমার আপার পয়েন্টটাকে 3 তে ফিক্সড করি, অর্থাৎ ধরলাম এটা আমার লোয়ার পয়েন্ট এন্ড এটা আমার আপার ফিক্সড পয়েন্ট, এই দৈর্ঘ্যটা কি দুটো স্কেলের ক্ষেত্রে সমান না? আমি আবারও বলছি, দৈর্ঘ্যটা কিন্তু সমান, এটাই থাকছে, তাই না? আমি যদি বলি এটাকে এ বি, দৈর্ঘ্যটা কিন্তু এ বি থাকছে, কিন্তু আমার দৈর্ঘ্যটার যে ডিফারেন্ট স্কেলে যখন আমি মেজার করছি তখন তার ভ্যালুগুলো ডিফারেন্ট আসছে। সো অবভিয়াসলি আমি যদি এখন মেজার করি যে মিটার স্কেলে, হ্যাঁ, মিটার স্কেলে আমি এই এ বি ডিস্টেন্সটাকে কি বলবো? মিটার স্কেলে আমি সেটাকে বলবো 3 - 0, তাই না? অ্যান্ড আমি যদি এখানে যেমন মাঝখানে একটা পয়েন্ট ধরেছি, আমি ধরো মাঝখানের একটা পয়েন্ট নিই, ধরো এটা হচ্ছে আমার মাঝখানের একটা পয়েন্ট, তাহলে মিটার স্কেলে সেই পয়েন্টটার দৈর্ঘ্য কত? 2 - 0, তাই না? সো আমি আগে এটা লিখি 2 - 0 আর নিচে লিখছি 3 - 0, ঠিক আছে। সেম ভাবে এই 2 - 0 অর্থাৎ যেটা মিটার স্কেলে 2 মিটার ছিল, সেই দৈর্ঘ্যটা সেন্টিমিটার স্কেলে কত? 200 - 0, আর আগের দৈর্ঘ্যটা কত? 300 - 0। সো আমি এগুলোকে কি ইকুয়াল বলতে পারি না? অর্থাৎ আমার মিটার স্কেলে যে দৈর্ঘ্যটা 2 মিটার, 2 - 0 বা 2 মিটার, সেন্টিমিটার স্কেলে সেটা 200।
মিটার স্কেল যেটা 3 মিটার সেটা সেন্টিমিটার স্কেলে 300 মাইনাস 0, তাই না? সো তাহলে আমি এখন যদি এই ইকুয়েশনটাকে এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিই, অর্থাৎ ধরো 1/2 করে দিই, তাহলে আমি কি স্টিল বলতে পারবো না যে এই অনুপাতটাও সমান? খেয়াল করে দেখো, আলটিমেটলি এটা কত আসে? 2/3, এবং এটা আসে 200/300। তো আমি যদি কাটাকাটি করি এটাও কিন্তু 2/3 থাকে, তাই না? তো আসলে এই দুটো অনুপাত কি সেম না? তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে আমরা যদি তার আপার পয়েন্ট অ্যান্ড লোয়ার পয়েন্টের যে দৈর্ঘ্য, হ্যাঁ, আর অন্য যে কোনো পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের যে দৈর্ঘ্য, এই যে অনুপাতটা, এই অনুপাতটা অলওয়েজ সমান থাকবে, আমি যে স্কেলই ব্যবহার করি না কেন, ঠিক আছে? তো তাহলে আমি এখন যদি বের করি যে আমার এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে 100 মাইনাস 0, তাই না? আর আমার এই লেন্থটা কত? c মাইনাস 0। আমি একটু ছোট করে লিখি, c মাইনাস 0, 100 মাইনাস 0। সেইভাবে এই লেন্থটা কত ছিল? 373 মাইনাস 273, সরি, এটা নিচে হবে, অ্যান্ড k মাইনাস 273। টোটালটা ছিল 212 মাইনাস 32 f মাইনাস 32। এটাই হলো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশনশিপ। সো রিলেশনশিপটা কিসের উপর বেস করে আমি বের করেছি? খুবই সিম্পল একটা জিওমেট্রি। সেটা হচ্ছে কি, যে যেহেতু আমরা বলছি যে আমরা সেম বডি টেম্পারেচার বের করছি, তো পারদের হাইটটা অলওয়েজ সেম জায়গায় উঠবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা সেম, 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 এই দৈর্ঘ্যটা সেম। তো তাহলে আমি দৈর্ঘ্যের অনুপাতটাও কি সেম বলতে পারবো, অর্থাৎ এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য উইল বি ইকুয়াল টু এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য, তাই না? এই অনুপাতটা সেম থাকবে না অলওয়েজ? তো অনুপাতটা যদি সেম থাকে তাহলে আমি এর মাঝখানে যে কোনো পয়েন্টে যে আমার আননোন ভ্যালুটা থাকবে সেটা কিন্তু আমি CKF যে ভ্যালুগুলো দিয়েছি সেটার মাধ্যমে বের করে ফেলতে পারবো। তার মানে আমি যদি কোনো একটা বডিকে এনে মেজার করতে চাই, আমি যদি সেলসিয়াস স্কেলে সেটা মেজারমেন্ট জানি, তাহলে আমি ঠিক এই ফর্মুলাটা ইউজ করে বা এই সম্পর্কটা ইউজ করে আমি অন্যান্য স্কেলে তার টেম্পারেচারটা বের করে ফেলতে পারবো। আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে সেটা হবে C/100 k minus 273/100 f minus 32/180। সো এটাকে আরো সিম্পলিফাই করলে হয় C/5 k minus 273/5, অর্থাৎ 20 দিয়ে যদি আমি ফুল ইকুয়েশনটাকে ডিভাইড করে দিই f minus 32/9, ঠিক আছে? তো তাহলে ফাইনালি এটাকে আমরা বলতে পারি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা বেসিক্যালি এসেছে কোত্থেকে? এই ইকুয়েশন থেকে না? এই ইকুয়েশনে বেসিক্যালি কি ঘটেছে, আমি যদি এটাকে বলি বয়লিং পয়েন্ট অ্যান্ড এটাকে যদি বলি মেল্টিং পয়েন্ট অ্যান্ড মাঝখানে কোনোটাকে যদি আমি বলি যে ধরো একটা টেম্পারেচার S, তাহলে এই যে রেশিওটা বা এই যে অনুপাতটা সেটা অ্যাকচুয়ালি কি S মাইনাস M, সবখানে কি উপরে এটাই ইউজ হয়েছে না, S মাইনাস M, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, অ্যান্ড বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স। সো এই রেশিওটা যদি এই রেশিওগুলো সমান হয় তাহলে বেসিক্যালি আমি যে কোনো টেম্পারেচার স্কেল ডেভেলপ করতে পারবো। তাহলে এখন আমি যদি নিজে একটা টেম্পারেচার স্কেল ডেভেলপ করতে চাই তাহলে অল আই নিড টু ডু ইজ মেইনটেনিং দিস রেশিও, অর্থাৎ আমি টেম্পারেচার স্কেলটাকে এমনভাবে ডেভেলপ করবো যেন আমার এই যে রেশিওটা, অর্থাৎ আমার আপার ফিক্স পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্ট আর মাঝখানে যে পয়েন্ট, তাদের যে রেশিওটা দৈর্ঘ্যের, সেটা যেন এদের দৈর্ঘ্যের সমান হয়। তাহলে এদের সাথে সমান অনুপাত রেখে আমি যে কোনো ভ্যালু দিয়ে কিন্তু একটা টেম্পারেচার স্কেল ডেভেলপ করতে পারবো। আমি কিন্তু আমার এই আপার পয়েন্টটাকে আমি বলতে পারি যে থিটা স্টিম, লোয়ার পয়েন্টটাকে বলতে পারি থিটা আইস, তাই না? আর মাঝখানে যে কোনো পয়েন্টটাকে আমি টেম্পারেচার বলতে পারি থিটা। সো তাহলে আমার যে রেশিওটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এই রেশিওটা হতে হবে এদের সমান, তাই না? সো আমি যে কোনো টেম্পারেচার স্কেল যদি ডেভেলপ করে আমি আইসিং, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অ্যান্ড এর ইন বিটুইন কোনো টেম্পারেচার, এদের মধ্যে যদি এই রেশিওটা মেনটেন করতে পারি তাহলে আমি যে ভ্যালুই দিই না কেন, অর্থাৎ স্কেলটাকে যেভাবে দাগ কাটি না কেন, আলটিমেটলি আমি একটা নতুন টেম্পারেচার স্কেল পেয়ে যাবো। তো আমরা যদি এখন একটু খেয়াল করি যে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সিমিলারিটি একটু বেশি, কারণ এই যে সেম দৈর্ঘ্যটা সেটা কিন্তু সেলসিয়াস স্কেলে যত ডিফারেন্স, কেলভিন স্কেলেও একই ডিফারেন্স, অর্থাৎ দুটো স্কেলে কিন্তু ডিফারেন্স কিন্তু 100। যদিও আমার ভ্যালুগুলো ডিফারেন্ট, কারণ অবভিয়াসলি সে 0 ধরেছিল ডিফারেন্ট একটা বডি টেম্পারেচারকে, সো অবভিয়াসলি সেম বডি টেম্পারেচার মানে কোনো একটা বডি টেম্পারেচার এই দুটো স্কেল এক্স্যাক্টলি সেম হবে না। বাট মজার ব্যাপারটা হচ্ছে যে ওয়াটারের আইসের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্টের যে মাঝখানের ডিফারেন্সটা, সেটা সেলসিয়াসও 100টা সমান ভাগে ভাগ করেছে, কেলভিন সাহেবও 100টা সমান ভাগে ভাগ করেছে।
এই জন্য দেখা যাচ্ছে আমি যদি সেলসিয়াস আর কেলভিনকে আলাদা করি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমি লিখি C/5 ইকুয়াল টু K মাইনাস 273/5, তো দেখো দুটো থেকে কিন্তু আমি 5 দিয়ে ডিভাইড করে কি পেয়ে যাই, C ইকুয়াল টু K মাইনাস 273। অর্থাৎ সি আর কে রিলেশনশিপ হচ্ছে জাস্ট এটাই, যে আমি সেলসিয়াস স্কেলে আমি কেলভিন স্কেলে যে ভ্যালুটা পাবো তা থেকে 273 মাইনাস করলেই সেটা সেলসিয়াস স্কেলে ভ্যালু দিয়ে দিবে। কারণ দেখো তারা যেহেতু সেম ডিফারেন্সই শো করছে, শুধু স্ট্যান্ডার্ড পয়েন্টটাতেই তাদের ডিফারেন্স, অর্থাৎ সেলসিয়াস স্কেলের স্ট্যান্ডার্ড পয়েন্টের ভ্যালু যেখানে 0, সেখানে কেলভিন স্কেলের ভ্যালুটা 273। তো যেহেতু শুরুতেই 273 এর ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে, এর পরবর্তীতে যে কোনো টেম্পারেচারে সেলসিয়াসে যেটা দেখাবে কেলভিনে তার থেকে 273 বেশি হবে। অর্থাৎ আমি সেলসিয়াস স্কেলে কোনো একটা ভ্যালু পেয়ে সেটার সাথে 273 অ্যাড করে দিলে আমি কেলভিন স্কেলে সেই ভ্যালুটা পেয়ে যাবো। অর্থাৎ কেলভিন স্কেলে ভ্যালুটা পাবো হচ্ছে C প্লাস 273 এর মাধ্যমে। কিন্তু ফারেনহাইট স্কেলের রিলেশনশিপটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না, সেটা আমাকে এই ফর্মুলার মাধ্যমেই বের করতে হবে। কারণ যেহেতু ফারেনহাইট স্কেলে আমার এই ডিফারেন্সটাকে, অর্থাৎ বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের ইন বিটুইন যে ডিফারেন্সটা, সেটাকে 100 না 180টা ভাগে ভাগ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো না যে সেলসিয়াস স্কেলের ডিফারেন্স যা কেলভিন স্কেলেরও ফারেনহাইট স্কেলের ডিফারেন্স তা। বাট সেলসিয়াস আর কেলভিনের ক্ষেত্রে দেখো সেখানে কিন্তু আমার যদিও ভ্যালু সেম না, অর্থাৎ এখানে যেটা 0 এখানে সেটা 273, বাট ডিফারেন্সটা সেম। অর্থাৎ আমি যদি বলি যে একটা বডি টেম্পারেচার সেলসিয়াসে C1 এবং কেলভিনে K1, এবং ওই বডিটারই টেম্পারেচার যখন একটু বাড়িয়ে দিলাম সেটা সেলসিয়াসে C2, কেলভিনে K2, অর্থাৎ সেলসিয়াসে C1 থেকে C2 তে বেড়ে গেল, কেলভিনে K1 থেকে K2 তে বেড়ে গেল। এখন আমি যদি ডিফারেন্সটা বের করি, অর্থাৎ C2 মাইনাস C1 বের করি, সেটা কিন্তু আমার K2 মাইনাস K1 এর সমান হবে। কারণ আমরা জানি যদিও ভ্যালু ডিফারেন্ট, বাট তাদের চেঞ্জটা একই রেটে হয়। অর্থাৎ এখানে যদি 100 ডিগ্রি উপরে ওঠে, এখানেও 100 কেলভিন উপরে উঠবে, তাই না? তাহলে যদি আমি এখন একসাথে লিখতে চাই থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, আমি তো বেসিক্যালি যে কোনো টেম্পারেচার স্কেল থেকে এই সম্পর্কটা বের করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা সেলসিয়াস স্কেল হচ্ছে C মাইনাস 0, 100 মাইনাস 0, কেলভিন স্কেল হচ্ছে K মাইনাস 273, 373 মাইনাস 273, এবং ফারেনহাইট স্কেল হচ্ছে সেটা F মাইনাস 32, 212 মাইনাস 32। সো এই রিলেশনশিপটা মেনটেন করতে পারলে আমার যে কোনো স্কেল ডেভেলপ করা পসিবল। হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।